বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন দলটির নেতাকর্মীদের। The way actually I want to discuss about today's fact and the coming future. সাকিব আল হাসানের ইলেকশন নিয়ে এত বিতর্ক কেন, এত বিতর্ক হচ্ছে কেন, সেই ডিসকাশনটা করতে চাই এবারের আলোচনায়, এবং সেখানটায় কয়েকটা পয়েন্ট, কয়েকটা ফ্যাক্ট সবচেয়ে বেশি আগে এসেছে। দেখুন, আওয়ামী লীগ বাংলাদেশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার নির্বাচনী মাঠে নেমে যেন সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছেই না। দর্শক বন্ধুরা এবার নির্বাচনী নমিনেশন জমা দিতে এসে সমর্থকদের তুপের মুখে পড়েছেন এবং সেই সাথে তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মুখরিত করেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সাকিব আল হাসানের রাজনীতিকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা এমন কিছু মন্তব্য করে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, তাহলে কি সাকিব আল হাসান পলিটিক্সেও গিয়েও আরাম পাচ্ছে না? দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন এবং তিনি এই সকল সমালোচনাকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন রিয়াসত আজিম ভাই। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখলে এবং সেই সাথে আওয়ামী লীগ নেতাদের সেই সকল কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন দলটির নেতাকর্মীদের একাংশ। এর আগে বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলটির হয়ে অংশ নিতে নিজের কেনা মনোনয়নপত্র জমা দিতে দলীয় কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। নৌকা প্রতীকে লড়তে জমা দেন মাগুরা 1, মাগুরা 2 এবং ঢাকা 10 আসনের মনোনয়নপত্র। তবে মনোনয়ন আবেদন জমা দিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি রাজনীতিতে সদ্য পা দিতে যাওয়া এই ক্রিকেটার। এদিকে সাকিব আল হাসানের কিছুক্ষণ আগেই মনোনয়নপত্র জমা দেন ঢাকা 10 আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আরেক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোর্শেদ হাসান কামাল। এ সময় তিনি সাকিব আল হাসানকে এখনই রাজনীতিতে না আসার আহ্বান জানিয়ে বলেন, তার এখনো ক্রিকেটে সময় দেওয়ার বয়স রয়েছে। এখনো আছে, তার এখনো অনেক বয়স আছে, সে আরো আমার ধারণা আরো 4-5 বছর করতে পারবে। তাই আমার বিশ্বাস আস্তে আস্তে রাজনীতি বেশি হবে। গতকালও বলেছি যে মেরে আঙ্গিনা মে তোমারা কে কাম হ্যায়, যে ও তো একটা ক্রিকেট খেলা নিয়ে আছে আর আমরা রাজনীতি নিয়ে আছি। অনেক জেল জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছি। 21 আগস্টে গ্রেনেড হামলায় আহত হয়েছে এবং যে কোনো নির্দেশ আমরা সুচারুরূপে পালন করেছি। মঙ্গলবার মনোনয়ন ক্রয় ও জমার শেষ দিন হওয়ায় এদিন মনোনয়ন কেনার চেয়ে জমা দিতে আসা প্রার্থীর সংখ্যা ছিল বেশি। এ সময় আবেদন জমা দিয়ে দলের সমর্থন পাওয়ার আশা প্রকাশ করেন সকল মনোনয়ন প্রত্যাশী। এই মুহূর্তে এনজোর্ড সাকিব নির্বাচনী দৌড়ে, এর আগে আলোচনা করেছিলাম, সেই সময়টা নমিনেশন তুলেছিলেন সাকিব আল হাসান। এটার মধ্যে কোনো সমস্যা নেই। একজন মানুষ, সাধারণ মানুষ, তিনি যদি মনে করেন যে তিনি রাজনীতিতে যুক্ত হবেন, তিনি জনসেবা করতে চান এবং তিনি যে ইলেকশনটা আসলে জনসেবা করার ম্যান্ডেট, আসলে সেখানটায় যদি অংশগ্রহণ করতে চান, এটা নিয়ে আসলে বাধাগ্রস্ত করা, এটা নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই। অ্যান্ড সাকিব আল হাসান রাইটলি ডুইং দ্যাট। মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ দলের সবচেয়ে সফল ওয়ানডে ক্যাপ্টেন, তিনিও সংসদ সদস্য এবং তিনি এবারও ইলেকশন করবেন। সাকিব আল হাসান মাশরাফির পথ অনুসরণ করে, মাশরাফি একটা আসনের জন্য আসলে নমিনেশন সংগ্রহ করেছিলেন, সেখানটায় তিনি ফাইনালি নমিনেটেড হন ইলেকশন করার জন্য, অ্যান্ড দেন তিনি ইলেক্টেড হন। বাট সাকিব আল হাসান একটু এগিয়ে, তিনি হচ্ছে 3 আসন, মাগুরা 1, 2 এবং ঢাকা 10। আমি ভুলও বলতে পারি, ইলেকশন সম্পর্কে আমার ধারণা কম, কিন্তু এই 3টা আসন নিয়েই আসলে সাকিবের কনসেন্ট্রেশন। এবং সাকিব আল হাসান তিনি ক্ষমতাসীন দলের যে নমিনেশন সংগ্রহ করেছিলেন সেটা তিনি জমাও দিয়েছেন। এটা হচ্ছে লেটেস্ট নিউজ এবং এই নিউজটা অনেক জায়গায় আপনারা দেখেছেন। বাট the way actually I want to discuss about today's fact and the coming future. সাকিব আল হাসানের ইলেকশন নিয়ে এত বিতর্ক কেন, এত বিতর্ক হচ্ছে কেন, সেই ডিসকাশনটা করতে চাই এবারের আলোচনায়, এবং সেখানটায় কয়েকটা পয়েন্ট, কয়েকটা ফ্যাক্ট সবচেয়ে বেশি আগে এসেছে। দেখুন, আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ যারা হচ্ছে এবারে ইলেকশনের জন্য যারা তাদের নমিনেশন চায়, যে ফর্মটা তারা ছেড়েছে, সেখানটায় হচ্ছে 3টি সাংগঠনিক পদ থাকার কথা বলা হয়েছে, যে আলোচনাটা হয়েছে। এবং খুব স্বাভাবিক, বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেটা। এবং এখানে যারা রাজনীতি করে, আমি
ভালো মন্দ নেগেটিভ পজিটিভ ডিসকাশনে যাচ্ছি না, সেটা আমি কম বুঝি, হ্যাঁ, সেটা পলিটিক্যাল লিডাররা করবেন। তো যারা এখানটা রাজনীতি করেন তারা আসলেই অনেক দিন থেকেই রাজনীতি করেন, মাঠের রাজনীতি করেই তারা হচ্ছে ধরেন একটা জায়গায় গেছেন। সো সাংগঠনিক পদে থাকা মানে হচ্ছে যে তারা ওই রাজনীতির সাথে, তৃণমূলের রাজনীতির সাথে, জাতীয় রাজনীতির সাথে যুক্ত থেকেছেন, এটার প্রমাণ হচ্ছে সাংগঠনিক পদে থাকা। বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান, তার কোনো সাংগঠনিক পদ নেই, কিন্তু তিনি ইলেকশন করতে ইন্টারেস্টেড। 1 নম্বর পয়েন্ট, যেটা নিয়ে আলোচনা এবং বিতর্ক হচ্ছে। নাম্বার 2, যেটা সাকিব আল হাসান জনসেবামূলক কর্মকাণ্ডের সাথে কতটুকু অতীতে জড়িত ছিলেন। তিনি যে 3টি আসন থেকে নমিনেশন হচ্ছে জমা দিয়েছেন, যে কোনো একটাতে হলেই তিনি খুশি। ঢাকা 10 হচ্ছে আমি যে এলাকাটায় থাকি, এবং মাগুরা 1-2, এবং সেখানটায় যারা যারা থাকেন, কখনোই সাকিব আল হাসানকে আসলে জনসেবামূলক কার্যক্রমে সেখানটায় দেখেননি। এখন জনসেবামূলক কার্যক্রম তো অনেক ঘটেছে, যেমন কোভিড-19 বাংলাদেশে একটা সময় বাজেভাবে আমরা দেখেছিলাম যে এটা একটা প্রভাব পড়েছিল। ওই সময়টা যদি আমরা খেয়াল করি, সংসদ সদস্যরা কিন্তু বিগ রোল প্লে করেছে। হোয়াই আই এম গিভিং দিস এক্সাম্পল পার্টিকুলারলি, মাশরাফি বিন মুর্তজা তার নড়াইলে ডিউরিং কোভিড কি করেছিলেন, নিজে আক্রান্ত হয়েছিলেন 2 বা 3 বার, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে, এমন কোনো কাজ নেই। এটা আমি বানিয়ে বলছি না, বাড়িয়ে বলছি না, আপনারা একটু খোঁজ নিয়ে দেখলে হয়তো জানতে পারবেন, এবং নড়াইলে মানুষ এটা জানেও। হি ডিড এভরিথিং, নিজের জীবনে মায়া ত্যাগ করে তিনি কাজ করেছিলেন। তো জনসেবা তিনি করেছিলেন, জনসেবা অন্যান্য লোকরাও করেছিলেন যারা বিভিন্ন আসনে কিংবা বিভিন্নভাবে হচ্ছে পলিটিক্সের সাথে সম্পৃক্ত, সেটা সরকারি দল, বিরোধী দল, যে কোনো দলই হতে পারে। আমি কাউকে ছোট করছি না, যে কোনো দলেরই হতে পারে, করেছে না। নারায়ণগঞ্জের একজন কমিশনার, ওই ভাইয়ের আমি নাম ভুলে গেছি, তিনিও আসলে অনেক কাজ করেছেন সেই সময়টায়। তো আমার প্রশ্ন যেটা, সাকিব আল হাসান তো আসলে বিশাল সেলিব্রিটি, সেই সময় বাংলাদেশে খেলা ছিল না, এমন সময়টায় তিনিও মোটামুটি মনে কিছুদিন নিষিদ্ধও ছিলেন আমার যতটুকু মনে পড়ে। সাকিব আল হাসানের জন্য তো আসলে অনেক বেশি স্প্রেড করার সুযোগ ছিল তার কর্মকাণ্ডগুলোকে। রাজনীতিতে সম্পৃক্ত হওয়া তো অনেক পরের হিসাব, সংসদ সদস্য হওয়া, এমপি হওয়া অনেক পরের হিসাব, কিন্তু তিনি যদি চাইতেন ওই সময়টাতে, বাংলাদেশের সবচেয়ে ক্রান্তিকাল যে সময়টায় গেছে, তিনি কিন্তু আসলে মাগুরা 1 বা 2 কিংবা ঢাকা 10 কোনো জায়গায় কিন্তু কোনো কর্মকাণ্ডের সাথে ছিলেন না। রেজা সাকিব আল হাসান কিসের সাথে ইনভলভ ছিলেন, যেগুলোতে তিনি আসলে ইন্টারেস্ট ফিল করেন? আপনি দেখেন, একটা হচ্ছে আরাফ খান, তার আমি পরিচয় দিতে যাচ্ছি না, আপনারা বুঝেই গেছেন। তারপরে কাকড়া ফার্মের হচ্ছে শ্রমিকরা ঠিকভাবে টাকা পয়সা পায় নাই, তিনি জুয়েলারি ব্যবসায় নেমেছিলেন উইদাউট লাইসেন্স। শেয়ার মার্কেটে তিনি ব্যবসায় নেমেছিলেন, সেখানটায় তার বাবার নাম পরিবর্তিত হয়ে তার পার্টনারের নাম, বাবার নাম হচ্ছে তার বাবার নাম হয়ে যায়, এরকম একটা মিস্টেক্স, গ্রেভিয়াস মিস্টেক্স। বেড উইনারের সাথে হচ্ছে তার একটা চুক্তি ছিল। এর বাইরে যদি আমরা খেয়াল করি যে সাকিব আল হাসান এমন এমন কিছু কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন যেটা আসলে কোনোভাবে সাধারণ ক্রিকেট প্রেমী, সাধারণ মানুষের কাছে আসলে আইডল সুলভ না। ধরেন আমার একটা জার্সি টানছে, সেখানটায় আমি তাকে প্রতি আক্রমণ করছি, হইতেই পারে। সেলিব্রিটিদের কেন্দ্র করে হচ্ছে মানুষের অসম্ভব ভালোবাসা কাজ করে। এখন আমি যদি সাধারণ মানুষের মতো যদি প্রতিক্রিয়া দেখাই, আক্রমণাত্মক হয়ে যাই, আমি যদি 15 সদস্যের জাতীয় দলকে ট্যাকেল করতে, হ্যান্ডেল করতে না পারি, সেক্ষেত্রে আমি 15 কোটি মানুষ, 16-17 কোটি মানুষের যখন প্রতিনিধি হব, পার্টিকুলারলি যখন মাগুরা 1 বা 2 যেটাই হোক, কিংবা ঢাকা 10 আসন যেখানটাই হোক না কেন, সেখানটাতে অনেক টাইপের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, তাদের প্রতিনিধি হব, আমি আসলে তাদের কিভাবে হ্যান্ডেল করব? আরেকটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে সাকিব আল হাসান যতটুকু বাংলাদেশ কেন্দ্রিক, তার থেকে তার অবসর, তার যে সময় যতটুকু থাকে, অবশ্যই তার ফ্যামিলি গুরুত্বপূর্ণ, ফ্যামিলিকে তো বাদ দিয়ে কোনো কিছু ভাবার সুযোগ নেই, বাট এটা পুরোটাই হচ্ছে অনেকটা অন্য ভিন্ন দেশ কেন্দ্রিক। মানে সাকিবের চিন্তা ভাবনা, পরিকল্পনা, অ্যাক্টিভিটি ভিন্ন দেশ কেন্দ্রিক। এখন একজন মানুষ একটা দলের সাংগঠনিক কোনো পদে নেই, জনহিতকর কোনো কর্মকাণ্ডের মধ্যে নেই, যেসব ভ্যাঞ্চার তিনি করেছেন সেগুলো হচ্ছে বিতর্কিত, এবং তার পারিবারিক বা তার যে অবস্থানটা, এটা হচ্ছে একদম চোখ বন্ধ করে আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে অনেকটা বাংলাদেশের বাইরে কেন্দ্রিক। সো এরকম একজন ক্যারেক্টার যিনি হচ্ছে এবার ইলেকশন করতে চান, আমি সাকিবকে ছোট করছি না, কিংবা যারা তার পক্ষে বা বিপক্ষে তাদেরও ছোট করছি না, কিন্তু পুরো বিষয়টা নিয়ে আসলে বিতর্ক হওয়াটা তো খুব স্বাভাবিক। এবং রানিং ক্যাপ্টেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রানিং ক্যাপ্টেন, ওয়ানডে ক্যাপ্টেন্সি তিনি করবেন না, টেস্ট এন্ড টি20 ভবিষ্যৎটা কি, তিনি কিভাবে আসলে এটা হ্যান্ডেল করবেন? মাশরাফি বিন মুর্তজা যখন রাজনীতিতে আসলেন, তারপরে আসলে তিনি আর খেলেনই। এমপি হবার পর মাশরাফি একটা সিরিজ খেলেছিল, তারপর মাশরাফি হচ্ছে সরাসরি রাজনীতিতেই মনোযোগ দিয়েছিলেন, এবং তিনি সেটা করেছেন। মাশরাফির রাজনীতি নিয়ে যে যাই বলুক না কেন, দিন শেষে তিনি যে কাজ করেছেন, করার চেষ্টা করেছেন, নড়াইল কেন্দ্রিক তার যে পরিকল্পনা ছিল, এগুলো ভাই তিনি দেখিয়ে দিয়েছেন। এটা যে কেউ আসলে বলবে, তার বিপক্ষে যারা তারাও বলবে, তার পক্ষে যারা তারা তো বলবে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে পলিটিক্সে নেমেও সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছেই না, এবং সেই সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা সাকিব আল হাসানকে নিয়ে অনেক রকম মন্তব্য করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আসলে এই সকল কথাগুলো বলেছেন, এই কথাগুলো অনেক সত্য, কারণ তার এখনো ক্রিকেট ক্যারিয়ার অনেক বাকি রয়েছে,
অথচ সে ক্রিকেট ছেড়ে রাজনীতিতে ঢুকে পড়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে রিয়াসত আজিম ভাইয়ের এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, সাকিব আল হাসান বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো